জিকেটা টপিক ধরে ধরে মুখস্থ করছো কিন্তু তবুও মনে থাকছে না, এমনটা হয়েছে তোমার সাথে? অবশ্যই হয়, কারণ জিকে এমনই একটা জিনিস যেটা বারে বারে রিভিশন করতে লাগে। তাই তোমাদের জন্য 15 মিনিটের র্যাপিড রিভিশন ক্লাস করবো আজকে। 3 নম্বর টপিক, সেন্সাস বা ভারতের জনগণনা 2011 সালের। 2011 সালের এই জনগণনা থেকে প্রত্যেকটা এক্সামে, স্টেট হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। তো চলো আজকের ক্লাস আমরা করব খুব দ্রুত রিভিশন করে নেব জনগণনা 2011। এই পয়েন্টগুলো একবার করে দেখে নাও। কি বলছে যে 1872 সালে প্রথম শুরু হয়েছিল, তারপরে 1881 সাল থেকে রেগুলার সেন্সাস হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর। এইভাবে করে গুনলে দেখা যাবে ব্রিটিশ আমল থেকে শুরু করে নিয়ে 2011 যে আদমশুমারি সেটা হচ্ছে 15তম আদমশুমারি। কততম না 15th হচ্ছে জনগণনা বা সেন্সাস। এরকম করে দেখা গেলে যে স্বাধীন ভারতের কত, স্বাধীন ভারতের হচ্ছে 7ম আদমশুমারি। কত না 7ম বা 7th আদমশুমারি। এবং এই যে আদমশুমারি 2011 লাস্ট সেন্সাস, এটা প্রকাশিত হয়েছিল, ডেটটা মনে রাখবে, 2011 ফার্স্ট মার্চ, 2011 সালের ফার্স্ট মার্চ। এবং এর একটা ট্যাগ লাইন ছিল বা আমরা থিম বলতে পারি 2011 সালে। থিমটা হচ্ছে আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। এবং এটার একটা কমিশনার ছিলেন, এই পুরো যে আদমশুমারি হয়েছিল 2011 সালের বা সেন্সাস হয়েছিল তার একজন কমিশনার ছিলেন। কমিশনারের নামটা মনে রাখবে CM চন্দ্রমৌলি। কি নাম বললাম? CM চন্দ্রমৌলি। এবং যদি মন্ত্রণালয় জিজ্ঞাসা করে বা মিনিস্ট্রি জিজ্ঞাসা করে তাহলে বলবে এটা হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আসে বা বর্তমানে অমিত শাহের মন্ত্রণালয়ের আন্ডারে আসে। এই 15তম জনগণনার মধ্যে 2011 সালে টোটাল খরচা হয়েছিল 2200 কোটি টাকা। এবং এখানে 2011 সালের আদমশুমারিতে উঠে এসেছিল একজন ভারতীয়র গড় আয়ু হচ্ছে 66.8 বছর এবং 25 বছর বা তরুণ তরুণীদের সংখ্যা ভারতবর্ষে বেশি, যেটা ভারতের জন্য অনেকটাই ভালো। এবং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারে বারে এসছে যে মোট জনসংখ্যা সারা বিশ্বের মধ্যে, মোট জনসংখ্যা ভারতবর্ষের মধ্যেই হচ্ছে 17% রয়েছে, 17.31% রয়েছে। এটা খুব জিজ্ঞাসা করে যে কত শতাংশ ধারণ করছে ভারতবর্ষের জনসংখ্যা, 17 পয়েন্ট পুরো গ্লোবালি। ঠিক আছে, আচ্ছা। এবং ভারতের জনসংখ্যা আমেরিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ এবং জাপানের সমতুল্য হবে। মানে এই কটা দেশে মিলিয়ে যত জনসংখ্যা রয়েছে সবাইকে কম্বাইন করলে একটা দেশ ভারতবর্ষের মধ্যে এতজন রয়েছে। এরপরে আমরা দেখব এই যে জায়গাটা, এগে যখন আগে যাব তার আগে আমরা দেখে নিই 16 যে জনগণনা হতে চলেছে সেটা 2021-এ হওয়ার কথা ছিল, কোভিডের জন্য হয়নি, 2027 সালে হবে। তো 2027-এর এই জনগণনা দুটো কারণে স্পেশাল। এক নম্বর হচ্ছে এটা হচ্ছে সবার প্রথম হচ্ছে ভারতবর্ষে যে ডিজিটালি হচ্ছে অনলাইনে জনগণনা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। এবং হচ্ছে জাতি ভিত্তিক বা কাস্ট বেসড হবে, এটা কাস্ট বেসড। এই কাস্ট বেসড জনগণনা ভারতবর্ষে প্রথম হয়েছিল 1931 সালে ব্রিটিশ আমলে, স্বাধীন ভারতে এই প্রথম হচ্ছে। এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ ফিচার। এবং হচ্ছে মনে রাখবে এটা দুটো ধাপে হবে, দুটো ধাপে হবে। একটা 2026 সালে অলরেডি চলছে এটা, এবং হচ্ছে 2027 সালের 1 মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপটা, দুটো স্টেপে হচ্ছে। চলো দেখে নাও ভারতের সব থেকে জনবহুল রাজ্য কোনটা। যদি জিজ্ঞাসা করে উত্তরপ্রদেশের নাম সবার প্রথমে আসবে, যেখানে প্রায় 20 কোটি মতন রয়েছে। 2027-এর যখন জনগণনা আসবে তখন কিন্তু দেখবে এটা বেড়ে প্রায় 25 কোটি মতন হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে, কমও হতে পারে কিন্তু বেশি হবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরে মহারাষ্ট্র, 3 নম্বরে বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে 4 নম্বরে আসছে, 4 নম্বরে আসছে। এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হচ্ছে দিল্লি সব থেকে বেশি জনবহুল একটি শহর হচ্ছে বা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। জেলার কথা জিজ্ঞাসা করলে বলবে থানে, পুনে, তোমার হচ্ছে মহারাষ্ট্রের থানে। এই জেলাটা সমগ্র ভারতবর্ষের যত জেলা রয়েছে তার মধ্যে সব থেকে তোমার জনবহুল একটা জেলা। এবং দ্বিতীয় নম্বরে উত্তর 24 পরগনা রয়েছে। উত্তর 24 পরগনা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে তোমার জনগণনার দিক মানে তোমার কি বলে জনবহুলতার দিক থেকে। ঠিক আছে, এবার চলে আসো লিস্ট বা কম জনসংখ্যা কোথায় রয়েছে। বেশি তো উত্তরপ্রদেশে, কম রয়েছে হচ্ছে সিকিমে। জনসংখ্যার দিকে সিকিম একেবারে লাস্টে আসে, শেষে আসে। যদি 28টা রাজ্য হয় তাহলে 28 নম্বরে সিকিম হয়েছে। তারপরে যদি বলো মিজোরাম, তারপরে অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে গোয়া। ঠিক আছে, আচ্ছা। এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করবে তাহলে বলো তো কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা যেখানে সব থেকে কম জনসংখ্যা রয়েছে? রয়েছে লাক্ষাদ্বীপে। তার কারণ আয়তন অনুযায়ী এত ছোট, সেখানে জনসংখ্যা একেবারেই কম থাকে। ঠিক আছে, আর জেলা হচ্ছে তোমার হচ্ছে অরুণাচল প্রদেশে দিবং নামক একটা জেলা রয়েছে যেখানে সব থেকে কম লোকজন বসবাস করে। এর আগে যাওয়ার আগে তোমাদের একটা ঘোষণা করে রাখি যে
পুলিশের নতুন একটা স্পেশাল অফার যুক্ত একটা ব্যাচ আমাদের এসছে। যদি তুমি পুলিশ টার্গেট করে থাকো যে হ্যাঁ পুলিশের জন্য আমি প্রিপারেশন করব সম্পূর্ণ পুলিশের জন্য, তাহলে এই স্পেশাল ব্যাচটা তোমার জন্য। এই যে নাম্বারটা রয়েছে এখানে কল করতে পারো। তারপরে দেখতে পারো এই যে পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কোর্স রয়েছে, নতুন কোর্স, এবং 2027 জিডি কোর্স রয়েছে। এছাড়াও তোমাদের সব থেকে পছন্দের যে কোর্স রয়েছে মিসলিনিয়াস রয়েছে, যেটা রয়েছে সেটা হচ্ছে কম্বো স্পেশাল। কম্বো নিলে সব হয়ে যাবে, যেখানে তুমি 2 বছরের ভ্যালিডিটি সহ লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবটাই পাচ্ছ একটা জায়গাতে, ঘরে বসে প্রিপারেশন করতে পারবে। এবং ফিজ জানতে হলে এই নাম্বারে ফোন করবে, এবং আদার্স যে সমস্ত অফার টফারগুলো রয়েছে এই নাম্বারে ফোন করবে, জিজ্ঞাসা করবে, উত্তর পেয়ে যাবে। এবার এখানে দেখো কি বলছে, বলছে যে সব থেকে জনবহুল শহর যদি জিজ্ঞাসা করে এক কথায় বলবে মুম্বাই। মুম্বাই হচ্ছে জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি জনবহুল, তার কারণ মুম্বাই হচ্ছে সব থেকে সুবিধাবহুল জায়গা, সেই জন্য হচ্ছে জনসংখ্যা সব থেকে বেশি রয়েছে। 2 নম্বরে দিল্লি, 3 নম্বর হচ্ছে কলকাতা। এগুলো সবই কিন্তু 2011 সালের হিসেব অনুযায়ী বলছি আমি, ঠিক আছে? এখনকার হিসেব বললে কিন্তু চলবে না। চলো তারপরে যদি দেখি যে গ্রামে কত পার্সেন্ট থাকে, শহরে কত পার্সেন্ট থাকে। যদি একটা রেশিও করি, ভারতে গ্রামের সংখ্যা বেশি, শহরের সংখ্যা কম, সুতরাং হচ্ছে শহরে মাত্র 31% থাকছে, 31.15%। উল্টো দিকে তুমি দেখো 68.85 মানে 85% হচ্ছে গ্রামের মানুষের সংখ্যা। তার মানে হচ্ছে গ্রামে প্রায় 69% হচ্ছে মানুষ বসবাস করছে। গ্রাম্য মানুষের সংখ্যা এত বেশি ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে? এরপরে আমরা দেখবো পপুলেশন ডেনসিটি মানে জনঘনত্ব, 1 স্কোয়ার কিলোমিটার মধ্যে কতজন মানুষ থাকছে। তো সেই দিক থেকে ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন পার স্কোয়ার কিলোমিটার। তার মানে 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে 382 জন মানুষ থাকছে। তারপরে বলছে স্টার দেবে এই পয়েন্টটাতে যে দশকীয় বৃদ্ধি, যেটাকে আমরা ডিকেডাল গ্রোথ রেট বলি ভারতবর্ষের, সেখানে 2001 থেকে 11 পর্যন্ত 17.64% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার মানে 100 জনের মধ্যে 17 জন করে বাড়ছে 2011 হিসেব অনুযায়ী। এবং যদি এটাকেই দশকীয় না বলে বার্ষিক বলি বা অ্যানুয়ালি বলি, তাহলে সেটা হয়ে যাবে 1.64% অ্যানুয়ালি বা দশকীয় বৃদ্ধি, এটা তুমি কি বার্ষিক বৃদ্ধি, ঠিক আছে? আচ্ছা, সব থেকে জনঘনত্ব বেশি কোথায়? জনঘনত্বের দিক থেকে 1 নম্বরে আসছে বিহার রাজ্যটা, যেখানে 1102 জন রয়েছে 1 স্কোয়ার কিলোমিটারে। উল্টো দিকে তুমি দেখতে পারবে ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে মানুষ গিজ গিজ করছে, 11,000-এর থেকেও বেশি 1 কিলোমিটারের মধ্যে বসবাস করছে দিল্লিতে, 11,320 স্কোয়ার কিলোমিটার, সব থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, জনঘনত্ব সর্বনিম্ন কম কোথায়? তাহলে উত্তর হবে অরুণাচল প্রদেশ। তাহলে কি হবে? অরুণাচল প্রদেশ 1 কিলোমিটারের মধ্যে 17 জন মানুষ বসবাস করছে মাত্র। কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মাত্র 46 জন থাকছে। এগুলো কমের দিক থেকে জনঘনত্বের। আচ্ছা, পরবর্তীতে এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সব থেকে ঘনত্বের দিক থেকে প্রথম 5টা রাজ্য এবং জনঘনত্বের দিক থেকে শেষের দিকে 5টা রাজ্য। লিস্টটা একবার একটুখানি দেখে নিও, স্ক্রিনশট মেরে বা পজ করে দেখে নিও, ঠিক আছে? পরবর্তীতে দেখব লিটারেসি রেট বা শিক্ষার হার। শিক্ষার হার এটা কিন্তু 2011 হিসেব অনুযায়ী সব থেকে শিক্ষিত রাজ্য ছিল হচ্ছে, সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা ছিল। প্রায় 94% মতন হচ্ছে শিক্ষিত মানুষের সংখ্যা সেখানে রয়েছে। এবং কেরালাতে পুরুষের সংখ্যা বেশি শিক্ষিত, এবং হচ্ছে কেরালাতেই মহিলা শিক্ষার হার সব থেকে বেশি জিজ্ঞাসা করবে। উল্টো দিকে চলে আসো, যদি শিক্ষার হার তোমাকে লাক্ষাদ্বীপের কথা বলা হয়, তাহলে লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে শিক্ষিত। এবং যদি জেলা বলা হয়, সার্চিপ স্টার মার্ক করে পরীক্ষা এসেছিল, এটা জিডিতে আসবে। সার্চিপ হচ্ছে মিজোরামের একটা জেলা, যেটা সব থেকে বেশি শিক্ষিত জেলা হিসাবে। আর শহর যদি বলে, তাহলে ওই মিজোরামেরই ক্যাপিটাল আইজল হচ্ছে সব থেকে শিক্ষিত, প্রায় 98% হচ্ছে সেখানে শিক্ষিত মানুষের বসবাস, ঠিক আছে? আচ্ছা, এখানে যে পয়েন্টটা রয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এইটা, যে ভারতের ন্যাশনাল বা জাতীয় শিক্ষার হার কত। সমগ্র ভারতবর্ষের মধ্যে 2011 সাল অনুযায়ী 74% হচ্ছে তোমার শিক্ষার হার। 74% এডুকেশন রেট হচ্ছে ভারতবর্ষের 2011 অনুযায়ী। সেখানে পুরুষের শিক্ষার হার অনেক বেশি, 82%। উল্টো দিকে মহিলাদের শিক্ষার হার একেবারেই কম, 65%। এটা আরো বেশি ইনক্রিজ হয়ে যাবে এই 2027 সেন্সাস আসার সাথে সাথে, ঠিক আছে? এবার এটা গেল হাইয়েস্ট লিটারেসি রেট। এবার যে লোয়েস্ট কথা বলি,
তাহলে এই লিস্টটা তুমি দেখবে, এগুলো হচ্ছে শিক্ষার হারের দিক থেকে লাস্টের দিকে রয়েছে, শেষের দিকে রয়েছে। তার মধ্যে বিহার আসে, বিহারের শিক্ষার হার সব থেকে কম, এবং হচ্ছে নারী শিক্ষার হারও সব থেকে কম, মাত্র 61% রয়েছে 2011 সাল অনুযায়ী। উল্টো দিকে এখানে যে 5টা স্টেট রয়েছে, এখানে হচ্ছে তোমার এডুকেশনের সব থেকে বেশি প্রথম 5টা বা টপ 5 স্টেট। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি বলছে। এখানে দেখো লিটারেসি রেট বা হচ্ছে শিক্ষার হার কমের দিক থেকে আমি বললাম বিহার সব থেকে কম শিক্ষিত রাজ্য, প্রায় 61%। তারপরে যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল বলো সব থেকে কম শিক্ষার হার, তাহলে বলবে দাদরা ও নগর হাভেলি মাত্র 76%। উল্টো দিকে তোমাকে জেলা জিজ্ঞাসা করবে, ওড়িশার একটা জেলা রয়েছে কোরাপুট নামক, এই জেলাটা সব থেকে অল্প শিক্ষিত মানুষের সংখ্যা বেশি এখানে। শহর বললে রামপুর হবে উত্তরপ্রদেশের, এই শহরটা সব থেকে স্বল্প শিক্ষিত রাজ্যের মধ্যে মানে জেলার মধ্যে পড়ে। ওকে, আচ্ছা মানে শহরের মধ্যে পড়ে। এবার যদি ধর্মীয় ভিত্তিতে যদি দেখো, সব থেকে শিক্ষিত ধর্মের মানুষ হচ্ছে জৈন ধর্ম, মানুষ হচ্ছে সব থেকে বেশি শিক্ষিত, এবং শেষের দিকে রয়েছে মুসলিম ধর্মের মানুষের সংখ্যা, সেখানে হচ্ছে 68% শিক্ষিত মাত্র। আরো বেশি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে, আরো বেশি ইনক্রিজ হওয়া অত্যন্ত দরকার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখবো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও। 1000 জন পুরুষের মধ্যে, আবার বলছি রিপিট করছি, 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা রয়েছে, এটাকেই বলা হয় সেক্স রেশিও বা লিঙ্গানুপাত। তো ভারতের ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 943 জন, এটাকে পরীক্ষায় অপশনে অনেক সময় 940 জনও বলে দেবে। তাহলে 1000 জন পুরুষের মধ্যে সারা ভারতের মধ্যে ন্যাশনাল তোমার হচ্ছে কি বলে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও 940 বা 943 জন, মনে রাখবে মহিলার সংখ্যা। ওকে, আর এটাই যদি শিশুদের কথা বলো, মানে তোমার হচ্ছে যে শিশু সন্তান যারা রয়েছে, যেগুলো হচ্ছে ছেলে এবং মেয়ে হয়, তাদের সাথে যদি কম্পেয়ার করো, তো 1000 জন ছেলের মধ্যে হচ্ছে মেয়ের সংখ্যা হচ্ছে মাত্র 914 জন। ঠিক আছে, মাত্র বলবো না, ঠিক আছে মোটামুটি, তাও এটা দেখবে 2027 সালে আরো বেশি ইমপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা রাজ্য ভিত্তিক যদি বলো, কেরালা হচ্ছে সব থেকে টপে আসে, যেখানে এডুকেশন রেটের সাথে সাথে পপুলেশন তোমার কি বলে তোমার লিঙ্গানুপাত হচ্ছে অনেকটা বেশি মেয়েদের ফেভারে। দেখো মেয়েদের সংখ্যা এখানে বেশি, 1084 জন, তার মানে 1000 জন পুরুষে 84 জন মহিলা বেশি রয়েছে, 1084 জন। কেন্দ্রশাসিত অঞ্চলে মহিলাদের জন্য হচ্ছে সব থেকে ভালো জায়গা হচ্ছে পদুচেরি, যেখানে 1000-এর ওপরেই রয়েছে, মেয়ের সংখ্যা বেশি এখানে। জেলা হিসাবে মাহের একটা মানে পদুচেরির একটা জেলা রয়েছে মাহে, যেটা আরো অনেক বেশি রয়েছে, মহিলা সংখ্যা বেশি এখানে তোমার এগিয়ে রয়েছে। আর এটা গেল হাইয়েস্ট সেক্স রেশিও বা হচ্ছে তোমার লিঙ্গানুপাত। যদি নিচের দিকে যাও তাহলে লোয়েস্ট হবে হরিয়ানা রাজ্য, সব থেকে কম মহিলাদের সংখ্যা এখানে অনেক কম রয়েছে, খুব খারাপ অবস্থা এখানে। কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দমন অ্যান্ড দিউ, ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে, আবার আসবে যে মহিলাদের সেক্স রেশিও বা হচ্ছে তোমার লিঙ্গানুপাত সব থেকে কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, দমন অ্যান্ড দিউ। এবং জেলা হিসাবে বজ্জার হরিয়ানা বলে একটা জায়গা রয়েছে, হরিয়ানার একটা জায়গা রয়েছে বজ্জার, সেই জেলায় হচ্ছে মহিলাদের সংখ্যা অনেকটাই কম। ওকে, এবার এখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি, এই লিস্ট অনুযায়ী তুমি পজ করে দেখে নেবে যে কোথায় লিঙ্গানুপাত বেশি এবং কোথায় লিঙ্গানুপাত কম, এটা কম এটা বেশি। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে দেখো আমরা দেখব শিডিউল কাস্টের সংখ্যা বেশি। দেখো শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব দুই রকম ভাবে হয়, একটা পার্সেন্টেজ অনুযায়ী, একটা যা নাম্বার অনুযায়ী হয়। যদি পার্সেন্টেজ অনুযায়ী বলি, তাহলে শিডিউল কাস্ট বা এসসির সংখ্যা সব থেকে বেশি পাঞ্জাবে, এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে সব থেকে বেশি, এবং আমাদের কোচবিহার জেলাতে তোমার প্রায় 50% এসসি পপুলেশন বসবাস করছে। উল্টো দিকে কম হচ্ছে এগুলো, যদি এগুলো কম হয় তার মানে এখানে কারা বসবাস করছে, এসটি পপুলেশন বসবাস করছে, এইখানে দেখে নাও। তো এসটি বা শিডিউল ট্রাইব সব থেকে বেশি বা উপজাতি সব থেকে যদি বেশি হয়, তাহলে বলবে মিজোরামে সব থেকে উপজাতি বেশি রয়েছে, পার্সেন্টেজ অনুযায়ী প্রায় 94%ই হচ্ছে তোমার এসটি বা উপজাতি সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে, ট্রাইবাল পিপল বেশি থাকে মিজোরামে। ঠিক আছে, আচ্ছা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপে সব থেকে বেশি রয়েছে ট্রাইবাল পিপল, এবং হচ্ছে সার্চিপ বলে মিজোরামেরই একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে ট্রাইবাল পিপলের সংখ্যা সব থেকে বেশি। এবার এটাকে যদি নাম্বার অনুযায়ী বলা হয়, নাম্বার অনুযায়ী যদি বলা হয়, তাহলে এসসি পার্সেন্টেজ পাঞ্জাবে বেশি, কিন্তু কত সংখ্যায় রয়েছে ইউপিতে বেশি, ইউপি 1 নম্বরে রয়েছে, নাম্বার রয়েছে 1 2 3 4 করে যদি বলা হয়, পার্সেন্টেজ বললে এসসি পপুলেশন পাঞ্জাবে বেশি। আবার যদি এসটি পপুলেশন নাম্বার অনুযায়ী বলে, তাহলে মধ্যপ্রদেশে সব থেকে বেশি এসটি বা ট্রাইবাল পিপল রয়েছে, মধ্যপ্রদেশ 1 নম্বরে রয়েছে, পার্সেন্টেজ অনুযায়ী মিজোরাম রয়েছে। ঠিক আছে, আচ্ছা
এরপরে আমরা দেখব হচ্ছে হাইয়েস্ট পপুলেশন স্টেট ওয়াইজ যদি বলো এটা কিন্তু এসটির কথা বলছে, তাহলে মধ্যপ্রদেশে বেশি যেটা বললাম, তারপরে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে গুজরাট। তুমি এইটা মনে রাখলেই চলবে, এইটা মহারাষ্ট্র মধ্যপ্রদেশে সব থেকে বেশি এসটি বা ট্রাইবাল পপুলেশন বেশি রয়েছে। আর লোয়েস্ট যদি বলো এটা দরকার নেই, পাঞ্জাবে হচ্ছে এসসি পপুলেশন এত রয়েছে, সুতরাং ট্রাইবাল পিপলদের জন্য আর কোনো জায়গায় নেই, ঠিক আছে? তো পাঞ্জাবে এসসি পপুলেশন বেশি, এসটি একেবারেই নাই, উপজাতি দেখা যায় না এখানে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজে যদি কথা বলো, দুটো জায়গা মনে রাখলেই চলবে, আমাদের 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে সর্ববৃহৎ যেই ল্যাঙ্গুয়েজটা রয়েছে, সব থেকে বেশি মানুষ কথা বলে, প্রায় 43%-এরও বেশি মানুষের মাতৃভাষা হচ্ছে হিন্দি, 1 নম্বরে রয়েছে। এবং গর্বের সাথে বলবে যে দ্বিতীয় বৃহত্তম যে ভাষাটা, সেই ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা, ঠিক আছে? মনে রাখবে ভাষার ভিত্তিতে এই সমস্ত পয়েন্টগুলো, ওকে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড, ভালো করে মনোযোগ দেবে। এখানে যেটা আমি বলতে চাইছি যে তোমার জনসংখ্যার বৃদ্ধির হার, ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু কমছে, কমার দিকে রয়েছে, কিন্তু ভারতবর্ষের এমন একটা রাজ্য রয়েছে যেই রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সব থেকে বেশি, সেটা বিহার নয়, সেটা হচ্ছে মেঘালয়। দেখো মেঘালয়ে প্রায় 27% বৃদ্ধি হচ্ছে প্রত্যেক বছরে, মানে হচ্ছে প্রত্যেক বছরে না, প্রত্যেক দশকে, ঠিক আছে? প্রত্যেক দশকে 2001 থেকে 11-র মধ্যে এই 10 বছরে 27% বৃদ্ধি পেয়েছে মেঘালয়। তো বৃদ্ধির হার মেঘালয় বেশি, তারপরে সেকেন্ড পজিশন অরুণাচল প্রদেশ, তারপর থার্ড পজিশনে রয়েছে বিহার, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলা হয় হচ্ছে ভারতের দশকীয় বৃদ্ধি কত, তাহলে এটাই হয়ে যাবে 17%। ভারতের দশকীয় বৃদ্ধি বা 10 বছরে 17%, 17 জন বেড়েছে, সেখানে মেঘালয় হচ্ছে 27 জন বেড়েছে, প্রায় 10% বেশি। এই স্লাইডটা ভালো করে দেখবে, এখানে হচ্ছে বিশ্বের 10টা জনবহুল দেশের সংখ্যা রয়েছে, একটা মজার বিষয় নজর করার মতন রয়েছে। দেখো এখানে সব থেকে জনবহুল দেশ হচ্ছে ভারতবর্ষ, এই বর্তমানে সিচুয়েশন অনুযায়ী 147 কোটি হবে। তারপরেই সেকেন্ড নম্বরে চায়না রয়েছে, 141 কোটি রয়েছে। এবার মজার বিষয়টা হচ্ছে থার্ড পজিশনে আমেরিকা রয়েছে, কিন্তু ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে পার্থক্য মাত্র দেখো 47 এবং 41, মোটামুটি 6 কোটির মতন হচ্ছে পার্থক্য রয়েছে, 6 কোটি বেশি আমরা চায়নার থেকে। কিন্তু সেকেন্ড এবং থার্ডের মধ্যে গ্যাপটা দেখো, আমেরিকার জনসংখ্যা মাত্র 34 কোটি। তাহলে ভেবে দেখো যে দ্বিতীয় এবং হচ্ছে প্রথম যেই দেশগুলো রয়েছে ভারত এবং চীনের মধ্যেই সব মানুষ বসবাস করছে, এই দুটো দেশের মধ্যে। বাকি তো দেখো আমেরিকাতে কত কম, 34, কিন্তু থার্ড পজিশনে রয়েছে। তাহলে এটা যদি থার্ড পজিশনে থাকলে বাকিগুলো কত কম কম হবে। এই 10টা তোমার জনবহুল দেশ ভালো করে দেখে রাখবে, প্রথম 3টে মনে রাখলেই চলবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। র্যাপিড রিভিশন, এইখানে হচ্ছে টপিক ওয়াইজ রিভিশন হয়ে থাকে। আমি রঞ্জিত বর্মন, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই কিন্তু লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ।